This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। নিউজ টপ 9 নিয়ে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে খবর আমরা চোখ রাখবো, বানতলার লালকুটিতে একটি প্লাস্টিক স্ক্র্যাপের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকা এই গোডাউনে দাহ্য পদার্থ মজুদ ছিল, ফলে বুঝতেই পারছেন যে কিভাবে আগুন ছড়িয়ে পড়ে। এই ছবি সেই কথা বলছে, বর্ণনার অপেক্ষা রাখে না। ছবি দেখুন, দাউ দাউ করে জ্বলছে প্লাস্টিক স্ক্র্যাপ গোডাউনে। আগুন লেগে যায় আজকে বানতলায়। রাত 9টা নাগাদ এই আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর আমরা পেয়েছি। দাবানলের মতো মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের রীতিমধ্যে 7টা ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা। গোডাউনের পাশে ঘন জনবসতি হওয়ায় সেখানকার মানুষজন তারা আতঙ্কে এই মুহূর্তে সময় কাটাচ্ছেন। বানতলার লালকুঠি এলাকায় প্লাস্টিক স্ক্র্যাপের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, যে ছবি আপনারা দেখছেন, এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন TV9 বাংলার পর্দায়। বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকা এই গোডাউনে দাহ্য পদার্থ মজুদ ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই মুহূর্তের কি সিচুয়েশন আমি জানবো, আমার সহকর্মী আব্দুল আজিজ এই মুহূর্তে রয়েছে। আজিজ, এখনো পর্যন্ত আমরা জানতে পারছি দমকলের 7টি ইঞ্জিনের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কতটা নিয়ন্ত্রণে তারা আনতে পারলেন? এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? আমি সরাসরি ছবি দেখাবো। 1.5 ঘন্টা আগে বানতলা লালকুঠি এলাকার এই যে প্লাস্টিকের গোডাউন, যেখানে এখনো দাউ দাউ করে জ্বলছে আগুন, সেই গোডাউনে রাত 9টা নাগাদ আগুন লাগে বলে স্থানীয়রা জানাচ্ছেন। এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে এই গোডাউন ছিল এবং এই গোডাউনে মূলত প্লাস্টিকের পদার্থ মজুত করা ছিল, সেই সঙ্গে অন্যান্য দাহ্য পদার্থ বিপুল পরিমাণে মজুত করা ছিল। এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন জ্বলছে, কয়েকশো মিটারেরও বেশি এলাকা জুড়ে এই গোডাউন ছিল এবং পাশেই ঘন বসতি রয়েছে। আমি চিত্র সাংবাদিক দীপঙ্কর জানাকে একবার বাঁ দিকের ছবিটা দেখাতে বলবো। এই দিকের অংশে কিন্তু পাশেই একেবারে জনবসতি রয়েছে, ঘনবসতি রয়েছে। তার ফলে এই দিকের যে অংশ, সেই অংশের আগুন নেভানোর কাজ দমকল একেবারেই শুরুতে 5টি ইঞ্জিন এসে এই দিকের অংশটিকে নেভানোর কাজ তারা শুরু করে এবং সেই দিকের অংশটি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে বলা যায়। এবং তার পাশাপাশি তুমি যে বিস্তীর্ণ এলাকা দেখছো, এই দিকের আগুন কিন্তু এখনও জ্বলছে এবং এই পাশেই কিন্তু আরও একটি গোডাউন রয়েছে, তার দেওয়ালেও কিন্তু আগুন ছড়িয়ে যায়। কিন্তু আগুন যাতে আর না বাড়ানো হয়েছে, মানে 7টি ইঞ্জিনের চেষ্টায় কি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে? কি বলছেন দমকল কর্মীরা? যেমনটা তোমাকে বারবার বলছি, তার ফলে এই আগুন যাতে এই দিকের অংশে আর না ছড়ায় সেটা দমকল প্রথমে নিশ্চিত করেছে। এবং এখন মূল যে অংশ, যেখানে একেবারে স্তূপের মতো তুমি দেখতে পাবে, আমি চিত্র সাংবাদিককে বলবো যদি সম্ভব হয় ছবিটা দেখানোর জন্য, একেবারে স্তূপের মতো হয়ে রয়েছে প্লাস্টিকের যে স্ক্র্যাপ, সেই স্ক্র্যাপ এখানে মজুত করা ছিল, বিপুল আকারে ছিল এবং সেই স্ক্র্যাপ কিন্তু এখন একেবারে দাউ দাউ করে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এবং বিস্তীর্ণ এলাকা, স্থানীয়রা যেমনটা বলছেন যে অনেক বড় এলাকা জুড়ে এই গোডাউন ছিল, তার ফলে সেই আগুন যাতে আর পাশে না ছড়িয়ে পড়ে সেটাই দমকল নিশ্চিত করেছে। এবং এখন মূল যে অংশে যেখানে মূলত দাউ দাউ করে আগুন এখনও লেলিহান শিখা রয়েছে, সেই শিখা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে 8টি ইঞ্জিন। যুদ্ধকালীন পরিস্থিতিতে দমকলের এই মুহূর্তে কাজ করছে। তার মানে এই মুহূর্তে দমকলের 7টি নয় ইঞ্জিনের সংখ্যা আরো বাড়ানো হয়েছে। 8টি ইঞ্জিনের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে বানতলার এই প্লাস্টিক স্ক্র্যাপ গোডাউন কারখানায়। ঘন্টাখানেক আগে লেগেছে, দমকল অনেক পরে এসছে। যতটা ওরা সহযোগিতাই করছে, ঠিক আছে, এখানে না লেবালে আরো বেশি আগুনটা লাগবে। এটা ম্যাক্সিমাম এখান থেকে 1 কিলোমিটার আছে। গোডাউন সব প্লাস্টিকের গোডাউন, সব কারবার করে না লোকজন কেউ নেই, সব এটা মালেরই গোডাউন, স্টোর করে, ঠিক আছে, সকালে করে। আগামী 27শে জানুয়ারি সিইও দপ্তরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিইও মনোজ আগরওয়ালকে মেল পাঠালো তৃণমূল কংগ্রেস। অভিষেকের নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল সিইওর সঙ্গে দেখা করবে। এসআইআর সংক্রান্ত বিষয়ে সাক্ষাতের সময় চেয়েছে তৃণমূল কংগ্রেস এই ইমেল মারফত। ফর্ম 7 আর এই ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে দিকে দিকে তৃণমূলের বাধা। ফর্ম 7 জমা দেওয়ার সময়সীমা আরো 7 দিন বাড়ানোর আবেদন রাজ্য বিজেপির। সিইওকে চিঠি দিয়ে আবেদন রাজ্য বিজেপি নেতৃত্বের। আজই ছিল ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিন। ইতিমধ্যে ফর্ম 7 জমা দেওয়ার মেয়াদ 15 তারিখ থেকে বাড়িয়ে 19 তারিখ পর্যন্ত করে কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আবারও বঙ্গ সফরে আসতে পারেন। চলতি মাসের শেষেই বাংলায় আসতে পারেন অমিত শাহ। 30 এবং 31শে জানুয়ারি রাজ্যে আসতে পারেন অমিত শাহ, এমনটা জানা যাচ্ছে। সাংগঠনিক কর্মসূচিতেই এই
বঙ্গ সফর নাকি অন্য কোনো কারণে বঙ্গ সফর এখনও সেই বিষয়ে স্পষ্ট নয়। শীতলকুচিতে বিএলওর বাড়ি ঘেরাও, শুনানির নোটিশ পেয়ে লাঠি হাতে বিএলওর বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখানো হয়। দীর্ঘদিন এলাকায় থাকা সত্ত্বেও 400 জনের নামে নোটিশ আসে। এরপরই বিএলওর বাড়ির সামনে বিক্ষোভ। ঘটনার সময় বাড়িতে ছিলেন না বিএলও মৌসুমী খাতুন। কমিশন বিষয়টি গুরুত্ব সহকারে দেখুক এবং দ্রুত সমাধান করুক দাবি গ্রাম পঞ্চায়েতের সদস্যা হাসিনা খাতুনের। এই বুথে প্রায় 400 লোকের নাম হিয়ারিং এর নোটিশ জারি করছে নির্বাচন কমিশনার। কি কারণে জারি হইলো এখানে বিএলও সাহেব বলতে পারছেন, তাদের হায়ার অথরিটিকে ফোন করছে, ওরাও সঠিক বলতে পারছে না। তাহলে আমরা কিভাবে জানবো আমার নামটা কেন হিয়ারিং এর নোটিশে আসলো? তার নিয়ে আমরা বিক্ষোভ। তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের রায়ে জয় দেখছে তৃণমূল কংগ্রেস। আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো, ঠিক এভাবেই হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপিও জবাব দিয়েছে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। খেলা তো হবে এপ্রিলে, দেখা যাবে কে খেলবে। 58 লক্ষ বাদ গেছে, তো হিয়ারিং তো এখনো শেষ হয়নি। এসআইআর সংক্রান্ত মামলায় তথ্যগত অসঙ্গতি নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। সোমবার দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে। পঞ্চায়েত, ব্লক অফিস, ওয়ার্ড অফিসে সেই তালিকা টাঙাতে হবে। তালিকা প্রকাশের পরের 10 দিন পর্যন্ত আপত্তি জানানো যাবে। সম্প্রতি এসআইআর এর শুনানিতে বিএলএ 2দের ঢুকতে দেওয়ার দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। এবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল শুনানিতে সওয়াল করার জন্য বিএলএ 2দেরও সম্মতিপত্র দিয়ে নিয়ে যেতে পারবেন ভোটাররা। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যাদের ডাকা হচ্ছে তারা তাদের হয়ে সওয়াল করার জন্য অবজেকশন বা তাদের নথি জমা দেওয়ার জন্য অন্য কোনো ব্যক্তিকে নিয়োগ করতে পারবেন। সেই ব্যক্তি প্রয়োজনে বিএলএও হতে পারেন, তার জন্য দিতে হবে অথরাইজেশন লেটার। কমিশনের হোয়াটসঅ্যাপ নির্দেশও সুপ্রিম কোর্টে পড়ল প্রশ্নের মুখে। দেশের প্রধান বিচারপতির মন্তব্য, হোয়াটসঅ্যাপ নির্দেশ সরকারি নির্দেশ হিসেবে গণ্য হতে পারে না। শীর্ষ আদালতের নির্দেশকে নিজেদের জয় হিসেবে দেখছে তৃণমূল। সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। বিচারপতিরাও বলেছেন বিএলএ 2রা হিয়ারিং এ থাকবে। কোর্ট যে ললিপপ দিয়েছে ওই ললিপপ চুষতে থাকুন, উনি জিতবে বিজেপি এপ্রিলে। বিজেপি সরকার তৈরি হবে, নরেন্দ্র মোদী সরকার তৈরি হবে। সুপ্রিম কোর্টে তৃণমূলের আইনজীবী কপিল সিব্বাল দাবি করেন, বয়সের ফারাক, নামের উচ্চারণে পার্থক্যের জন্য শুনানিতে ডাকা হচ্ছে। পাল্টা কমিশনের আইনজীবী দাবি করেন, বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাক 15 বছর হলে তবেই ডাকা হচ্ছে। কমিশনকে দেশের প্রধান বিচারপতি প্রশ্ন করেন, যে দেশে বাল্যবিবাহ বন্ধ করা যায়নি সেই দেশে এই ফারাক কি খুব অসঙ্গত? স্বচ্ছ তালিকা তৈরির দাবি করা হলে বিএলএদের কেন শুনানিতে রাখা হচ্ছে না? তৃণমূল বারবার অভিযোগ করে এসেছে, এসআইআর এর মাধ্যমে ইচ্ছে করে বাংলার মানুষকে হেনস্থা করা হচ্ছে। তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশের দাবিও তুলেছিল তৃণমূল। হয়রানি সহ কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তৃণমূল সাংসদরা। এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। আমাদের মৌলিক অধিকার, ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। তৃণমূল কংগ্রেস তো অনেক কিছু দেখতে পারে। তৃণমূল কংগ্রেস বিকেলে ভোরের ফুল দেখতে পারে, কিন্তু আজকে সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। কারণ সুপ্রিম কোর্টে যেটা প্রতিষ্ঠা পেয়েছে সেটা দেখা যাচ্ছে এক পিতার 100 ছেলে মেয়ে। এদিন সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে আইন শৃঙ্খলা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি শুনানির জন্য কমিশনকে পর্যাপ্ত কর্মী দিতে ও পরিকাঠামোগত সহযোগিতা করতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। সোনা ব্যবসায়ী খুনের মামলায় ফাপড়ে প্রশান্ত বর্মন। শুক্রবারের মধ্যে রাজগঞ্জের ভিডিওকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টও। গা ঢাকা দিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও রেহাই মিলল না। 23শে জানুয়ারির মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সল্টলেকের সোনা ব্যবসায়ী স্বপন কামিলাকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে রাজগঞ্জের বিডিও প্রশান্তর বিরুদ্ধে। বিডিওর বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়।
গত 22শে ডিসেম্বর অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের আর্জি খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। তাকে 72 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রশান্ত, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। হাইকোর্টের যে অর্ডার ছিল সেই অর্ডারটাকেই বহাল রেখেছেন এবং আরও টাইমলাইন স্টিপুলেট করে দিয়েছেন। 23rd জানুয়ারির মধ্যে ওনাকে সারেন্ডার করতে হবে বিফোর দ্য কনসার্ন কোর্ট। হি হ্যাজ নো আদার রিলিফ এক্সেপ্ট টু সারেন্ডার বিফোর দ্য ম্যাজিস্ট্রেট। মানুষ রাস্তা চাইলে যিনি লক্ষ্মীর ভাণ্ডার ছেড়ে দিন বলে নিদান দেন, যিনি রোগীর পরিজনদের অসন্তোষের মুখে ডোন্ট কেয়ার ভাব দেখান, কিন্তু এবার ধরা দিতেই হবে সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের সেই বিডিওকে। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা।